অন্যান্য ছুটির দিনগুলোর মতোই ঘড়ির কাঁটা সকাল ৯টা ছোঁয়ার সাথে সাথেই কিশোরী আমাদের বাড়িতে এসে পৌঁছে গেল। এটা আমাদের প্রায় প্রতি ছুটির দিনেরই নিত্য ঘটনা। আরে কি গো ভাইয়া, চলো, আর কত দেরি করবে? কিছুটা বিরক্তির সুরেই বলল কথাটা। এই তো, চলো চলো, রাস্তায় শুধু তেলে ভাজা আর পাসিং শোটা নিলেই হয়ে যাবে। তা ভাইয়া, তোমার চেহারার এই অবস্থা, চিন্তিত? কি নিয়ে এত চিন্তিত? আরে আর বলো না, এই ছুটির দিনেও অফিস থেকে ফোন করে বলে নাকি অফিসের কোনো কাজে নবদ্বীপ যেতে হবে। সে কি আর ভালো লাগে? সে তো ঠিকই বাপু। যাই হোক, এইভাবেই কথা বলতে বলতে আমরা এসে পৌঁছলাম মঠে লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি। দরজায় কড়া নাড়তেই চারি এসে দরজা খুলে দিল। এই তো, আসুন কাকাবাবুরা, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছে। চারির কথা শেষ হতে না হতেই বৈঠকখানার ভিতর থেকে ঠাকুরমশাইয়ের গলা শুনতে পেলাম। উনি আমাদের উদ্দেশ্য করেই বললেন, আরে ঘরের ভিতরে এসো। তোমরা কি সদর দরজায় দাঁড়িয়েই কথা বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি ঠাকুরমশাই। আপনার কাছে এসে আপনার থেকে গল্প শুনবো বলেই তো এখানে আসা। আর দেখুন না, কিশোরীও তো আজ। আমি সেটাই ভাবছিলাম, কাল অফিসের কাজে নবদ্বীপ যাওয়া নিয়ে কিশোরী বেশ চটে আছে। আমরা বেশ অবাক হলাম। আবার সেই এক কাণ্ড, আমরা কিছু না বলতেই ঠাকুরমশাই সব গড়গড়িয়ে বলে দিলেন। অবশ্য এ আর নতুন কি, আমরা যাই ভাবি বা যাই কথা বলি না কেন, ঠাকুরমশাই আগে থেকে সবই বুঝতে পারেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কখনো নবদ্বীপ গেছেন? গেছি তো, আগে বেশ কয়েকবার গেছি। তবে সাধারণত আমার কোনো যজমানের বাড়িতে নানা উৎসব অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েই গেছি। তবে একবার এরকমই এক পুজোর কাজে নিমন্ত্রণ পেয়ে গিয়ে এক ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়েছিলাম। বিপদে? কিরকম বিপদ? আর বলো না, সামান্য পৌরোহিত্য করার কাজে গিয়ে সেবার প্রায় প্রাণটা খোয়ানোর উপক্রম হয়েছিল। এক বিকৃত মস্তিষ্ক কাপালিকের পাল্লায় পড়ে। তখন তো আমার বয়স কম, তাই আজ এটা মেনে নিতে কোনো অসুবিধে নেই। সেই ঘটনায় জড়িয়ে পড়ে বেশ ভয়ও পেয়ে গেছিলাম। বলেন কি ঠাকুরমশাই? তবে আর বলছি কি, সেই কাপালিক যে খুব উচ্চ মার্গের তন্ত্র সাধনা করতেন তা নয়, কিন্তু তার সাধনার পদ্ধতিটা ছিল বড় অদ্ভুত। কেন, উনি কে? আর ওনার সাধনার কাজে নরবলি টলিও দিতেন নাকি? আরে না না, দেখো কিশোরী, এ কথা ঠিক, তন্ত্রমতে সাধন মার্গে বলিদান একটি সিদ্ধ পদ্ধতি। আর সাধারণ পশু বলির সাথে সাথে বহু তান্ত্রিকই নরবলি দিতেন। কিন্তু তোমাদের যে কাপালিকের কথা বলছি, তার তন্ত্র সাধন পদ্ধতি কিছুটা পৃথক। সঠিকভাবে বুঝতে পারলাম না ঠাকুরমশাই, একটু যদি বিস্তারিত বলেন তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধে হতো। ঠিকই বলেছ, চলো আজ তোমাদের সেই কাপালিক সাধুর কথাই বলি। যতদূর মনে পড়ছে, সেই কাপালিকের নাম ছিল ভুবন অঘরী। সে এমনিতে একটা মন্দিরে বসবাস করলেও তার খাদ্যাভ্যাস ছিল ভীষণ ভয়ঙ্কর। যখন তার খিদে পেত, তখন সে
জীবন্ত মানুষের শরীর থেকে মাংস ছিঁড়ে খেত। নরখাদক বলেন কি? তবে তো সে এক ভয়ঙ্কর ব্যাপার। কত মানুষ তার হাতে প্রাণ দিয়েছেন। এখানেই একটা বড় মজার ব্যাপার, বুঝলে বিভূতি। যদি এই লোকটার সাথে তন্ত্র সাধনার কথাটা জুড়ে না থাকতো, তবে একে সহজেই এক বিকৃত মস্তিষ্ক মানসিক রোগী বলে ধরে নেওয়া যেত। কিন্তু বাস্তবে তা নয়, কারণ তার জ্ঞানের নাড়ি ছিল টনটনে। কোনো মানুষ যদি তার শরীর থেকে মাংস খুবলে নেওয়ার পর যন্ত্রণায় মারা যেত, তবে কখনোই সেই কাপালিক তার মাংস খেত না। সেখানে সেই অবস্থাতেই তার মৃতদেহ ফেলে রেখে সে চলে যেত। কি সাংঘাতিক! একটা জীবন্ত মানুষের সামনে তার শরীর থেকে মাংস খুবলে খেতেন। হ্যাঁ, ঠিক তাই। আমি যখন তাকে দেখেছিলাম, তখন দেখেছিলাম তার উচ্চতা প্রায় 7 ফুট। এই এত বড় বড় তার হাতের থাবা, আর হাতে লম্বা আঙুল থাকলেও সেগুলো সব অর্ধেক করে কাটা। শুনেছিলাম ওর এরকম স্বভাবের কথা জানতে পেরে কোনো এক জমিদার বাবু নাকি ওর হাতের আঙুলগুলো সব কেটে দিয়েছিলেন, যাতে ও আর এভাবে মানুষের শরীরে থাবা বসাতে না পারে। সাথে বেশ কিছুদিন কারাগারে বন্দি করে রেখে ওর কপালে জুটেছিল উত্তম মধ্যম মার। শেষে ওকে ছেড়ে দেওয়ার আগে জমিদার বাবু ওর 2 হাতের আঙুল সব কেটে দেন। তবে তাতে সেই কাপালিকের মনের রাগ একটুও কমেনি। সে তার মনে সমগ্র মানুষ জাতির ওপর একটা ভয়ঙ্কর আক্রোশ নিয়ে ফিরে আসে। আর একটু সুস্থ হয়ে কালক্রমে তার সাথে পরিচিত হয় তার তন্ত্র গুরু কাপালিকের। তারই ছত্র ছায়ায় অঘরী সাধনা করে আরো ভয়ঙ্কর হয়ে সে ফিরে আসে মানুষের ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নিতে। সে তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু সেই ভয়ঙ্কর নরখাদক কাপালিকের সাথে আপনার দেখাটা হলো কি করে, সেটা তো ঠিক বুঝতে পারলাম না। সে আর বলো না। একরকম বলতে পারো আমি কোনো কিছু না বুঝতে পেরেই তার তৈরি করা মায়াজালে জড়িয়ে পড়েছিলাম। আমি তোমাদের বলছি আজ থেকে প্রায় 30-32 বছর আগের কথা। তখন আমার বাবার এক যজমানের বাড়িতে তারই কোনো পূর্বপুরুষের শ্রাদ্ধ শান্তির কাজ ছিল, আর সেই জন্যই সেই যজমান বাবাকে নিজে এসে নিমন্ত্রণ করে গেছিলেন নবদ্বীপ ধামে যাওয়ার জন্য। কিন্তু তার আগের দিন রাত থেকেই হঠাৎ করে বাবার শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে। এদিকে পরদিন সকালেই বাবার নবদ্বীপ বের হওয়া, কিন্তু পরিস্থিতি মধ্যরাতের দিকে এতটাই খারাপ হয়ে পড়ে যে পরদিন বের হওয়ার সব সম্ভাবনাই নস্যাৎ হয়ে যায়। আর সেই পরিস্থিতিতে বাবারই আদেশে পিতৃ নিমন্ত্রণ রক্ষা করতে ঠিক হয় আমি সেখানে যাব। আর সেই মতোই প্রায় ভোরবেলা আমি বের হয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপ পৌঁছতে আমার কোনো অসুবিধে হয় না। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যেই না বাইরে বেরিয়েছি, ঠিক তখনই এক ঝাঁক রিক্সাওয়ালা আমার দিকে এগিয়ে এসে প্রায় আমাকে ছেঁকে ধরল। আর সব থেকে বড় যে ব্যাপারটা আমি দেখতে পেলাম ওদের মধ্যে, সেটা বড় অদ্ভুত। ওরা যেন খুব আনন্দ পেয়েছিল আমাকে দেখে। হ্যাঁ, গ্রামের দিকে এখনো এরকমটা হয়। ওরা তো যাকে বলে খুব একটা বেশি সবারই পায় না, তাই বাইরের কাউকে দেখে ওরা এরকমই ছেঁকে ধরে। আমিও প্রথম দিকে সেরকমটাই ভেবেছিলাম,
ভেবেছিলাম আমাকে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলে ভাড়া বাবদ কিছু টাকা ওরা পাবে, আর সেই জন্যই এরকম করছে। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম আসল ব্যাপারটা অন্য। আমার গন্তব্য বনমালীতলা মোড়ে পৌঁছে আমি সেই রিক্সা থেকে নেমে যাওয়ার পর আমার থেকে একটাও টাকা সেই রিক্সা চালক নেননি। পরে বুঝেছিলাম ওই দিন বনমালীতলা মন্দিরের এলাকায় সম্ভাব্য বিপদের কথা জানতে পেরেই ওরা সেরকম করেছিলেন। আমি যখন বনমালীতলায় পৌঁছই তখন আমার সেই কাপালিকের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। শুধুমাত্র বাবার কাছে শুনেছিলাম সেখানে সেই পুরনো কালী মন্দিরের কথা। আর আমি রিক্সা থেকে নামার সঙ্গে সঙ্গে সেই রিক্সা চালকও আমাকে বললেন, বাবু, আমাদের এই নবদ্বীপে যখন একবার এসেছেন তখন এখানকার সমস্ত মন্দিরগুলো দেখে একেবারে তারপরে যাবেন। এখানে অনেক পুরনো বৈষ্ণব কৃষ্ণ মন্দির, আবার সাথে সাথে তন্ত্র সাধনার পীঠও আছে। এই সামনে দুপা এগিয়ে গিয়েই একটা বড় দিঘি পড়বে, আর সেই দিঘির পরেই মা মুক্তকেশী কালীর মন্দির। দিঘির জলে হাত মুখ ধুয়ে একবার মাকে প্রণাম করেই যান বাবু, দেখবেন সব না হওয়া কাজ কেমন চটচট করে হয়ে যাচ্ছে। আমাদের মা মুক্তকেশী বড়ই জাগ্রত। আমি বাবার কাছে বনমালীতলার মুক্তকেশী কালীর নাম শুনেছিলাম, তাই মনে মনে যে একবার সেই কালী দর্শন করার ইচ্ছে ছিল না তা নয়, কিন্তু সেই রিক্সা চালকের এতটা আগ্রহ যে অন্য কোনো অভিসন্ধি ঘিরে আমি তখন তা বুঝতে পারিনি। আমি বেশ সরল মনে বললাম, হ্যাঁ, আমিও এই কালী মন্দিরের কথা শুনেছি এই মা খুবই জাগ্রত, কিন্তু এখন একটু কাজ আছে। আসলে বাবার শরীরটা খুব খারাপ, তাই আমাকে এখানে কাজকর্ম মিটিয়েই তাড়াতাড়ি ফিরতে হবে। সে কিছু হবে না, কতক্ষণই বা লাগবে। ওই তো সামনেই দিঘির ঘাট, আর সেখান থেকে সোজা উঠে গেছে মন্দিরের চাতাল। কিন্তু বাবু মনে রাখবেন, দিঘির জলে হাত পা না ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করবেন নি। আমিও ভেবে দেখলাম, সত্যি তো কতক্ষণেরই বা পথ। একবার মন্দিরে মায়ের দর্শন করেই না হয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আর সেই মতো আমি নেমে গেলাম দিঘির জলের দিকে। আর তার কিছুক্ষণ পরে আমি সেই রিক্সা চালকের কথা বুঝতে পারলাম। আসলে ওই দিঘির জলেই ছিল ওদের পাতা ফাঁদ। আমি যখনই আমার দুটো পা ওই জলের মধ্যে ডুবিয়েছি, ঠিক তখনই বুঝতে পারলাম আমার পাগুলো নিচ থেকে কেউ একজন চেপে ধরে রেখেছে। আর আমার সেই মুহূর্তের মানসিক চঞ্চলতা বুঝতে পেরে সেই রিক্সা চালক উপর থেকে চিৎকার করে উঠল, যাক বাবা, বাঁচা গেল। আজকের মতো ভুবন কাপালিকের খাবারের ব্যবস্থা করা গেছে। আজ অন্তত আমাদের গ্রামের কোনো মানুষকে ওর শিকার হতে হবে না। এই লোকটা নিজে মরে আমাদের জন্য 1 মাসের জীবন দিয়ে গেল। কথাটা বলেই সেই রিক্সা চালক আনন্দে প্রায় হাততালি দিতে দিতে ছুটে তার রিক্সা নিয়ে পালিয়ে গেল। আর আমি সেই ভর দুপুরে হাঁটু পর্যন্ত দিঘির জলে আটকা পড়ে রইলাম বনমালীতলার দিঘিতে। আর ততক্ষণে আমার অবস্থা দেখার জন্য বেশ কিছু লোক সেখানে সমাগত হয়েছে। আমি খেয়াল করে দেখলাম, আমাকে উদ্ধার করার জন্য তাদের মধ্যে কোনো তাগিদ নেই, বরং তারা সকলেই এটা ভেবে আনন্দ করছে যে এই গ্রামের বাইরের কাউকে সেদিন পৈশাচিক শক্তির শিকার হিসেবে তারা অর্পণ করতে পেরে নিজেদের স্বজাতির কাউকে রক্ষা করতে পেরেছে।
আর অদ্ভুতভাবে আমি আমার পা কিছুতেই জল থেকে তুলতে পারছিলাম না। সে সময় মনে হচ্ছিল যেন এই পৃথিবী তার সমস্ত শক্তি দিয়ে আমার দুটো পাকে আঁকড়ে রেখেছে। এইভাবে সারা দুপুর কাটল। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। আমি খেয়াল করে দেখলাম সন্ধ্যা নেমে যাওয়ার পরে সকলেই কোনো একটা বিশেষ কারণে আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে গেল। আকাশে চাঁদের দেখা নেই। আমার খেয়াল ছিল সেদিনটা কৃষ্ণ ত্রয়োদশী। শেষ রাতের আগে আকাশে চাঁদ উঠবে না। আমার সব থেকে অসহায় লাগছিল এইটা ভেবে যে আমি সেখান থেকে নড়তেই পারছিলাম না। আর ওই লোকগুলোর কথাবার্তা থেকে একটা আন্দাজ করতে পারলেও আমার সামনে যে সমূহ বিপদ সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু বিপদটা যে ঠিক কি রকম সেটা আমি বুঝতে পারিনি। তাই বিপদের মুহূর্তে নিজেকে রক্ষা করার জন্য আমি নিজে মনে মনে শক্তি বীজ মন্ত্র জপ করে চলেছিলাম। আর এমন সময় হঠাৎ শুনতে পেলাম এক মহিলার কণ্ঠ, তারানাথ, তারানাথ। আমার নাম ধরে কোনো এক মহিলা কণ্ঠের ডাক শুনে আমি চমকে উঠলাম আর দেখলাম মন্দিরের সিঁড়ির শেষ ধাপে একজন সধবা যুবতী ভদ্র মহিলা এসে দাঁড়িয়েছেন। ওনার পরনে দামি পোশাক, গায়ে অলংকার। তিনি আমার নাম ধরে ডাকছেন, আর আমি তার দিকে ফিরে তাকাতেই তিনি বললেন, তারানাথ, তুমি এখানে আজ কেন এসেছ? তুমি জানো না এই দিঘি অভিশপ্ত? এক অঘরী কাপালিক তার তন্ত্র বলে এই দিঘির অধিকার নিয়েছে। এখানে কোনো মানুষ, এমনকি অন্য কোনো জীবজন্তু যদি জল পান করতে নামে, তবে সে তার মায়া শক্তি দিয়ে তাকে এই জলে আটকে রাখে। আমি তো এসবের কিছু জানি না। আমি শুধু জানি এই দিঘিতে মুখ হাত ধুয়ে মা মুক্তকেশী কালীর দর্শন করতে যেতে হয়। আমি যে রিকশায় এখানে এসেছি তার চালক আমাকে সেরকমই বলেছেন, কিন্তু এখানে আসার পর আপনার কথা মতো সেই কাপালিকের মায়া জালে আমি আটকা পড়ে গেছি। আমি বুঝতে পেরেছি, সেই কাপালিক নরমাংস খাদক। প্রতি মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সে একবার করে আহার গ্রহণ করে, আর তাকে তার আহার দিয়ে তৃপ্তি করার জন্য এখানকার মানুষরা প্রতি মাসে কিছু না কিছু ছলাকলার আশ্রয় করে কাউকে এনে এই দিঘির জলে আটকে রাখে, যাতে তাদের নিজেদের প্রাণে মরতে না হয়। আচ্ছা, আমি এবার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু আমাকে একটা কথা বলুন, মা মুক্তকেশী কালী মন্দিরের সামনে এভাবে অনাচার চললে মা কেন তা মেনে নেবেন? সে এক রহস্য তারানাথ। এক্ষেত্রে সেই কাপালিকের হাত থেকে নিরীহ গ্রামবাসীদেরকে রক্ষা করতে মা নিজেও পারেন না। এই কাপালিকের তন্ত্রগুরু কোনো এক অদ্ভুত মায়াশক্তিতে মায়ের ব্রহ্মশিলার আরাধনা করে, তার থেকে এক বিশেষ বর লাভ করেছিলেন, যার জন্য মা নিজেও কিছু করতে পারেন না। বিশেষ বর কিরকম? সেই কাপালিকের গরু মাকে সাধনা করে বর লাভ করেছিল। ওনার পরে আবার যিনি মায়ের সেই ব্রহ্মশিলাকে জাগ্রত করতে পারবে, একমাত্র তার হাতেই কাপালিকের মৃত্যু হবে, না হলে আর কেউ তাকে মারতে পারবে না। ব্রহ্মশিলাকে জাগ্রত করতে হবে? হ্যাঁ তারানাথ, ঠিক তাই। না হলে সেই কাপালিকের বিনাশ করা সম্ভব নয়। এ এক আশ্চর্য মায়া। আপনার সে কথা সঠিক, এক আশ্চর্য মায়াই বটে। আমি সেই দুপুর থেকে এখানে
মা মুক্তকেশীর বীজ মন্ত্র জপ করে মায়ের থেকে সাহায্য প্রার্থনা করেছি। মা এত জাগ্রত হওয়া সত্ত্বেও আমাকে তিনি কোনো রকমই সাড়া দেননি। এর কারণ কি আমি তা বুঝতে পারিনি। সেই জন্যই সন্ধ্যার অন্ধকার নামার পরে মা আমাকে তোমার কাছে পাঠিয়েছিলেন। এর আগেও সাধারণ মানুষের সাথে সাথে বহু পুরোহিত, সন্ন্যাসী কিংবা তান্ত্রিক সাধক এই চলে এসে আটকা পড়েছেন, আর প্রত্যেকের ক্ষেত্রেই মা তাদের প্রতিকারের পথ দেখবার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাতে সফল হয়নি। মাঝরাত্রি হলে সেই কাপালিক এসে তার শরীর থেকে যখন মাংস খুপলে খেয়েছে, তখন তার আত্মচিৎকারে সেই মন্দির চত্বর কেঁপে উঠেছে। তখন মায়ের মনটাও কেঁদে উঠেছে, কিন্তু মা মুক্তকেশী এক্ষেত্রে সাহায্য করতে অপারগ। তিনি পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু কোনো সাধকই সেই পথে চলতে পারেনি। তারা তাদের সাধ্য মতো সমস্ত তন্ত্রবিদ্যার প্রয়োগ করে মাকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন, কিন্তু বিফল হয়েছেন। আর তাই উনি আজ আমাকে পাঠিয়েছিলেন তোমাকে এইভাবে পথ দেখাবার জন্য। মনে রেখো তারানাথ, আমার দেখানো পথে চলতে তোমাকেই হবে। তুমি যদি আজ এই কাপালিককে বিনাশ করতে না পারো, তবে কেউ তাকে আর মারতে পারবে না, স্বয়ং মা মুক্তকেশী কালীও নয়। কি সেই পথ? আমাকে আপনি পথ প্রদর্শন করুন। আমি কথা দিচ্ছি, আমি আমার জানা সমস্ত তন্ত্রবিদ্যা প্রয়োগ করে সেই পথে চলার চেষ্টা করব। সেই একই ভুল তুমি করতে চলেছ তারানাথ। মনে রেখো, সেই সমস্ত ভুলকে আবার করে তুমি করো না, যা তোমার আগে বহু তান্ত্রিক করেছেন। কাপালিকের মায়াকে কাটাতে হলে তোমাকে তার রহস্যের কিনারা করতে হবে, তবেই তুমি পারবে মায়ের ব্রহ্মশিলাকে জাগ্রত করতে। ঠিক আছে, আপনি আমাকে বলুন সেই পদ্ধতি। এর কোনো পদ্ধতি নেই তারানাথ। আমি তোমাকে মায়ের সেই ব্রহ্মশিলা দর্শন করাবো কয়েক মুহূর্তের জন্য, আর সেই শিলা দর্শন করে তোমাকে তোমার ভবিষ্যতের পথ ঠিক করতে হবে। বলো বলো, তুমি রাজি? এ আপনি কি বলছেন মা? মন্দির এখান থেকে প্রায় অনেকগুলো সিঁড়ি উপরে উঠে গিয়ে, আর আমার পা এখানে এমনভাবেই আটকে আছে যে আমি এক বিন্দুও নড়তে পারছি না। আমি কি করে মন্দিরে গিয়ে সেই ব্রহ্মশিলা দর্শন করব? তোমার স্থূল শরীর যে কাজ করতে পারে না, সে কাজ যে তোমার সূক্ষ্ম শরীরও করতে পারবে না, তা কি তুমি নিশ্চিত তারানাথ? আমি সেই ডাকিনীর কথা শুনে চমকে উঠলাম। তার মানে উনি আমাকে স্থূল শরীর পরিত্যাগ করে সূক্ষ্ম শরীরে মন্দিরে যেতে বলছেন, কিন্তু সে বিদ্যা তখনও আমার রপ্ত করা হয়নি। আমি তাই মনের সংশয় নিয়ে সেই ডাকিনীর উদ্দেশ্যে বললাম, কিন্তু সে বিদ্যা যে আমার এখনো রপ্ত করা হয়নি মা। তুমি চিন্তা করো না তারানাথ, আমি তোমাকে এই কাজে সাহায্য করব, কিন্তু মনে রেখো, ব্রহ্মশিলা দর্শন করার পর তোমার আত্মা তোমার স্থূল শরীরে ফিরে আসলে আর আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো না। বাকি কাজ তোমাকেই করতে হবে। বলো বলো, তুমি কি প্রস্তুত? হ্যাঁ মা, আমি প্রস্তুত। আপনি আমাকে মা মুক্তকেশীর জাগ্রত ব্রহ্মশিলা দর্শন করান। কথাটা বলার সাথে সাথেই যেন আমার চারপাশে একটা ঝড় উঠল। আমি বুঝতে পারলাম আমার শরীরটা যেন পালকের মতো হালকা হয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে সেই মন্দিরের সিঁড়ি বেয়ে। কোনো কিছু দিয়েই আমার গতিকে রোধ করা সম্ভব নয়।
আমার আত্মা মন্দিরের সমস্ত দরজা এবং প্রস্তরের পাঁচিলের অবরোধের মধ্যে দিয়ে প্রবেশ করল সরাসরি মন্দিরের গর্ভগৃহে। সেখানে একটি রূপোর সিংহাসনের ওপরে জবা ফুলের মালায় বেষ্টিত করে রাখা মায়ের ব্রহ্মশিলা। সেই শিলার উপরে সোনার বড় বড় চোখ এবং নানা অলংকার পরানো। সুন্দর নিটোল কালো সেই শিলারূপ আমি দুচোখ ভরে দেখতে যাব, ঠিক সেই সময় আবার সেই ঝড়ের গতির হাওয়া আমাকে ফিরিয়ে আনলো দিঘির এপারে। আমি তখনই বুঝতে পারলাম সেই ডাকিনী আমায় বলেছিলেন উনি কয়েক মুহূর্তের জন্যই আমাকে মায়ের ব্রহ্মশিলা রূপ দেখতে দেবেন। সেই সময় অতিক্রান্ত হওয়ায় তিনি আবার আমায় ফিরিয়ে দিয়েছেন আমার স্থূল শরীরে। এইবার ওনার কথা মতো আমাকে খুঁজে বার করতে হবে এই রহস্যের সমাধান কাঠি। এদিকে রাত তখন বেশ গভীর হয়ে এসেছে। পূব আকাশে ক্ষীণ চন্দ্রদেবকে দেখতে পাওয়ার সাথে সাথেই আমি বুঝতে পারলাম জলের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছে। খুব সম্ভবত সেই কাপালিকের জেগে ওঠার সময় হয়েছে। অতএব আমাকে যা করার এবার খুব শীঘ্রই করতে হবে। আমি আমার মনের ভিতর তোলপাড় করে খুঁজতে লাগলাম কিভাবে এই রহস্যের সমাধান করা যায়। আমার শিকার আমার জন্য প্রস্তুত। নিজের হাতের নাগালের মধ্যে আমার খাদ্য। একটা তরতাজা যুবককে দেখে আমার খিদে যেন কয়েক গুণ বেড়ে গেল। আয় আয়, আগে আমি তোকে খাই। তোর শরীর থেকে তোর টাটকা তাজা মাংস দিয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করি। বিশ্বাস করো তোমরা, আমার চোখের সামনে তখন সেই দৈত্যাকারের কাপালিক জল থেকে উঠে এসেছে, কিন্তু আমার মধ্যে তখন তাকে নিয়ে বিন্দু মাত্র সংশয় নেই। তার কারণ আমি জানি আমি যতক্ষণ না পর্যন্ত মা মুক্তশেরীর ব্রহ্মশিলাকে জাগ্রত করতে পারবো ততক্ষণ কিছুই হবার নয়। কিন্তু আমি ততক্ষণে আমার জানা সমস্ত তন্ত্রের প্রয়োগ করে দেখেছি, কোনো লাভ হয়নি। হয়তো আমার আগে বহু তান্ত্রিক সেই একই কাজ করেছেন। আর সেটা মনে হতে গিয়েই আমার হঠাৎ করে মনে হলো আমাকে হয়তো একটু ভিন্নভাবে ব্যাপারটাকে ভাবতে হবে। আমি আবারও চোখ বন্ধ করে মায়ের ব্রহ্মশিলাকে স্মরণ করলাম। আর মুহূর্তের মধ্যে আমার মাথায় একটা বিদ্যুতের স্ফুলিঙ্গ খেলে গেল। জবার মালা, মায়ের অলংকার, সোনার চোখ ইত্যাদির মধ্যে সেই ব্রহ্মশিলাকে খুব কমই দেখতে পাওয়া যাচ্ছিল। তবে তার মধ্যেও যতটুকু দেখা যাচ্ছিল তাতে করে আমি খেয়াল করলাম সেটি প্রায় গোলাকার নিটোল একটি কৃষ্ণশিলা। আমি চমকে উঠলাম। এই শিলা তো শালগ্রাম শিলা, যাতে ভগবান বিষ্ণুর বাস। শাক্ত তন্ত্র মতে ভগবান বিষ্ণুকে জাগ্রত করা সম্ভব নয়। মুহূর্তের মধ্যে আমি আমার সাধনার পদ্ধতি পরিবর্তন করে লক্ষ্মী জনার্দন বাসুদেব মন্ত্রে মা মুক্তকেশীর আহ্বান করলাম। আমার মনে হলো এই তান্ত্রিক গুরু এতটাই চালাক ছিলেন যে সে এক শালগ্রাম শিলার মধ্যে মায়ের ব্রহ্মশিলাকে প্রতিস্থাপিত করেছিলেন, যাতে করে কেউই সেই রহস্যের উৎসে পৌঁছতে না পারে। আর আমার সেই আবাহনের সঙ্গে সঙ্গে সেই কাপালিক চিৎকার করে উঠল, এ তুই কি করছিস? কি করছিস তুই এসব? তোদের ওই মায়াবী বিষ্ণুর মন্ত্রে তুই কালীর সাধনা করছিস? মূর্খ তুই! কালী সাধনার বিন্দু মাত্র ধারণাও তোর নেই।
কিন্তু আমি ততক্ষণে আমার পথ নিশ্চিত করে ফেলেছি। আরো কয়েক মুহূর্ত লক্ষ্মী জনার্দন স্তোত্র পাঠ করার পর আমি দেখলাম ব্রহ্মশিলা জাগ্রত হয়েছে। মন্দিরের গর্ভগৃহ থেকে একটা দিব্য আলোক প্রভা ছড়িয়ে পড়ছে। সিঁড়ির উপরে মন্দিরের চাতালে দেবী প্রকটিত হয়েছেন। দেবী চতুর্ভুজা, দেবীর 4 হাতে খড়গ এবং কৃপাণের সাথে সজ্জিত হয়েছে সুদর্শন চক্র এবং আসরিক প্রবৃত্তির অহংকারের প্রতীক খণ্ডিত মস্তক। কাপালিক, এবার তোমার সংহারের সময় এসেছে। আমি আমার দেওয়া কথা মতো এতদিন তোমার এই নৃশংস সাধনায় কোনো প্রতিবাদ করিনি। তোমার তন্ত্রগুরুকে আমি আশীর্বাদ করেছিলাম যে যতদিন না পর্যন্ত আমার ব্রহ্মশিলা জাগ্রত হবে ততদিন আমি তোমার কোনো কাজে প্রতিরোধ করব না। কিন্তু আজ তারানাথ সঠিক পদ্ধতিতে সেই ব্রহ্মশিলাকে জাগ্রত করেছে। এত সাহস এই নিকৃষ্ট মানুষটার আমার সংহারের পথ প্রশস্ত করছে। একে আমি এক্ষুনি মৃত্যুদণ্ড দান করব। তারপর দেখি কে আমার সংহার করে। ওর ভবলীলা সাঙ্গ করে ওর শরীর থেকে সমস্ত মাংস আমি ছিঁড়ে খাবো। এই বলে কাপালিক তার 2 হাত প্রশস্ত করে আমার উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলে আমি দেখলাম বিদ্যুতের গতিতে একটা মারণ অস্ত্র এসে আঘাত আনলো সেই কাপালিকের গলায়। আর মুহূর্তের মধ্যে ওর শরীর থেকে ওর গলাটা ছিন্ন হয়ে গিয়ে পড়ল দিঘির জলে। আর তার ফলে দিঘির জলে একটা প্রকাণ্ড আলোড়ন তৈরি হলো। নিমেষের মধ্যে নিকেশ হলো সেই নৃশংস কাপালিক। তারানাথ, এই কাপালিকের মায়া ছিন্ন হয়েছে। এবার তুমি উঠে এসো। আর আগামীকাল ভোরে যখন গ্রামের মানুষ তোমাকে দেখতে আসবে তখন তোমাকে অক্ষত দেখে ওরা চমকে উঠবে। তুমি ওদের বলো আমার নির্দেশেই তুমি বেঁচে ফিরে এসেছো। আর ওদের এটাও বলো আমি আর এই অভিশপ্ত দিঘির পাড়ে থাকতে চাই না। এই মন্দির আর থাকবে না। সামনের বছর দুর্গাপুজোর মধ্যে ওরা যেন অন্য কোথাও আমার নতুন মন্দির করে আমার ব্রহ্মশিলাকে স্থানান্তরিত করে। না হলে বিজয়া দশমীর দিন এই মন্দির দিঘির জলে তলিয়ে যাবে। বুঝলে বিভূতি, পরদিন যখন ভোর হলো তখন দিঘির পাড়ে যেন গোটা গ্রাম ভেঙে পড়েছে। সকলেই আশা করে এসেছিল আমার ক্ষত বিক্ষত একটা মৃতদেহ ওরা দেখতে পাবে। সেখানে আমাকে জলজ্যান্ত বসে থাকতে দেখে ওরা সবাই চমকে গেল। তারপর আমি ওদের মুক্ত কেশের ইচ্ছা বলে দিয়ে ফিরে আসি স্টেশনে। প্রথম ট্রেন ধরে সরাসরি বাড়ি। সেদিন আমার রাতের অভিজ্ঞতায় শরীর তখন একেবারেই ভেঙে পড়েছে, গায়ে ধুম জ্বর। পরে বাবার সেই যজমান কলকাতায় এসে ওনার দান সামগ্রী বাবাকে দিয়ে গেছিলেন। আর ওনার কাছেই শুনি সেই নতুন মন্দিরের কথা। আর তারপর থেকে আমার আর ওখানে যাওয়া হয়নি। তবে তোমার কথা ঠিক, গ্রামের লোকজন মিলে এখন বনমালী তলায় রাস্তার ওপর মা মুক্তকালীর বড় মন্দির স্থাপন করেছে। তবে জানো তো, এখনো কিন্তু সেই মন্দিরে মা মহাকালীর আগে লক্ষ্মী জনার্দন মন্ত্রে মায়ের আবাহন করতে হয়। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধর মতো ঠাকুর মশাইয়ের কথা শুনছিলাম।
নবদ্বীপের বনমালীতলার মুক্তকেশী কালীর কথা এর আগে অনেকবার শুনে থাকলেও এই বিশদ ইতিবৃত্ত সম্পর্কে কিছুই ধারণা আমাদের ছিল না। কিন্তু ঠাকুর মশাইয়ের কথা শুনে আমরা দুজনেই সত্যি চমকিত হয়ে উঠলাম। দেখলাম ঠাকুর মশাই পূর্ব দিকের জানালা দিয়ে এক দৃষ্টে বাইরে তাকিয়ে রয়েছেন। ওনার দৃষ্টিটা অদ্ভুতভাবে উদাসীন। বুঝতে পারলাম উনি হয়তো সশরীরে এখানে থাকলেও মনে প্রাণে পৌঁছে গেছেন সেই বনমালীতলার মুক্তকেশী কালীর মন্দিরে। আমরা আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম ওনার ঘর থেকে। আজকের মতো বিদায় নেওয়া যাক, আবার কোনো এক ছুটির দিন আসা যাবে ওনার কাছে, ওনার জীবনের আরও একটা কোনো পূর্ব অভিজ্ঞতার কথা শুনতে। আপাতত বিদায়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।